Hello, and welcome everyone. Assalamu alaikum. Welcome back. Assalamu alaikum. Hello and welcome back. আজকের কাজ ক্ষমতা শক্তি ওয়ার্ক এনার্জি পাওয়ার ক্লাসে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভাইয়া সকলেই কেমন আছেন এবং সকলেই কি কোথায় থেকে আমাদের ক্লাসটিতে জয়েন করছেন এবং আপনারা সকলেই কেমন আছেন আপনি আপনার পজিটিভ রিভিউটা জানিয়ে দেন এবং সেই সাথে আপনারা সকলেই কেমন আছেন আপনি আমার পজিটিভ রিভিউটা দ্রুত জানিয়ে দিন। তো ভাইয়া তো আমরা যে ক্লাসটা শুরু করবো সেটা হচ্ছিল ওয়ার্ক এনার্জি পাওয়ার এসএসসি চ্যাপ্টার নাম্বার 4। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যাদের কিছু জানতে লাগবে আমাদের চ্যাপ্টারের শুরুতে সব কিছু আমরা শিখে ফেলবো। কাজ, স্প্রিং, বিভব শক্তি, হাতুড়ি ব্রেক, ক্ষমতা, পাওয়ার, দক্ষতা বাচ্চা, ওভারঅল সব কিছু পড়বো ইনশাল্লাহ ভাইয়া। কিন্তু পুরোটা সময় ধরে ক্লাসে আপনাকে উপস্থিত থাকতে হবে, আর এর জন্য যা যা কিছু জানতে লাগবে সব কিছু আমাদেরকে জানা, এরপরে আমরা সব ধরনের সিকুব সলভ করবো ইনশাল্লাহ। যদিও আমরা আজকে টাইম দিয়েছিলাম সকাল রাত 8টায়, বাট ইলেকট্রিসিটির কারণে আমরা রাত 8টার সময় আসতে পারি নাই, অনেকটা বেশি লেট হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা পর আমরা লাইভটাতে জয়েন করছি। বাট হট এভার দ্য সিচুয়েশন ড্রপ ইট, আমরা ইনশাল্লাহ শুরু করব ক্লাসটি। তো ডোন্ট ফরগেট ইট, কিছু মনে করবেন না ভাইয়া কি সময়টা একটু লেট হওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। প্রথমে হচ্ছিল ওয়ার্ক, কাজ। কাজ কি? লেটসে আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছিল এম। এই বস্তুর উপরে যদি আমরা এফ পরিমাণ ফোর্স দেই এফ, এতে করে এই বস্তুটি এক্স পরিমাণ সরে যায়। এক্স পরিমাণ সরে এই বস্তু শুরুতে ছিল এ অবস্থানে, এবং এফ পরিমাণ বল দেওয়াতে এক্স পরিমাণ সরে বস্তুটি বি অবস্থানে পৌঁছায়। যদি বস্তুটি এ অবস্থান থেকে সরে বি অবস্থানে পৌঁছায়, তাহলে এই বস্তুর উপরে কি পরিমাণ কাজ করা হয়েছে, এ থেকে বিতে পৌঁছাইতে কৃত কাজ কত, ডাব্লিউ। ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছিল এফ এক্স, মানে হচ্ছিল বল এবং বল প্রয়োগে কতটুকু স্মরণ হয়েছে এই ধরনের গুণফল হচ্ছে হলো কৃত কাজ। তার মানে ডাব্লিউ ইকুয়াল টু ওয়ার্ক ইকুয়াল টু হচ্ছিল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এই সমীকরণে কোনটারে কি বলে? ডাব্লিউ হচ্ছিল কাজ, কৃত কাজ বা ওয়ার্ক। এফ ফর ফোর্স, আর এক্স ফর স্মরণ বা ফোর্স বা বল, স্মরণ বা ডিসপ্লেসমেন্ট। তো এইটা হচ্ছিল কঠিন বস্তুর ক্ষেত্রে। লেটস আমাদের কাছে একটা কঠিন বস্তু আছে, এই বস্তুর উপরে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এতে বস্তুটির এক্স পরিমাণ স্মরণ হয়েছে। এই স্মরণ এবং এই বস্তুর উপরে প্রয়োগকৃত বলের গুণফলই হচ্ছিল কাজ, ওয়ার্ক, ডাব্লিউ। যদি এরকম না হয় একটা গ্যাস বেলুন হইতো, লেটস আমাদের কাছে একটা গ্যাস বেলুন আছে, গ্যাস বেলুন। এই বেলুনের উপরে যদি আমরা এফ পরিমাণ বল দেই এবং এতে এক্স পরিমাণ স্মরণ হয়েছে, এটা কি কোনো ভ্যালিড কিছু হইলো ভাইয়া? এটা তো ভ্যালিড কিছু হইলো না। তো বেলুনের উপরে কি হয়? লেটসে আমরা এই বেলুনের উপরে চারদিক থেকে চেপে ধরছি, চারদিক ধরে চেপে ধরায় লেটসে শুরুতে বস্তুর আয়তন ছিল ভি, এবং চারদিক থেকে চেপে ধরা লেটসে বেলুনটির আয়তন কমে হয়েছিল ভি প্রাইম। আয়তনের পরিবর্তন কত হয়েছে? ডেল ভি ইকুয়াল টু হচ্ছিল ভি মাইনাস হচ্ছিল ভি প্রাইম, অথবা স্মল ভি ইকুয়াল টু হচ্ছিল ক্যাপিটাল ভি মাইনাস হচ্ছিল ভি প্রাইম। তো এই মুভমেন্টে কতটুকু কাজ হয়েছে? তো আমরা কি জানি, ফোর্স ইকুয়াল টু হচ্ছিল ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছিল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছিল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা স্মরণ। কাজ ইকুয়াল টু হচ্ছে হলো বল ইন্টু হচ্ছিল স্মরণ। এখন আমরা দেখবো যে এই কাজ ইকুয়াল টু হচ্ছিল এই ফোর্সকে যদি আমরা ক্ষেত্রফল দ্বারা ভাগ করাই এবং এই স্মরণকে যদি আমরা ক্ষেত্রফল দ্বারা গুণ করাই, তাহলে দেখো তবে এই বিষয়টা কিরকম হচ্ছে, মানে এফ বাই এ ইন্টু হচ্ছে এ ইন্টু এক্স। তাহলে এই এ কেটে কিন্তু এফ এক্সই বাঁচতেছে, এফ এক্সই বাঁচে।
তো আমরা কি এটা লিখতে পারি না? এর আগের ক্লাসকে কিন্তু আমরা খুব ভালোভাবেই পড়ছি যে প্রেশার চাপ P ইজ ইকুয়াল টু হচ্ছিল ফোর্স বাই এরিয়া, আর আয়তন V ইজ ইকুয়াল টু হচ্ছিল A ইন্টু L, ক্রস সেকশন এরিয়া ইন্টু দৈর্ঘ্য। এই ক্রস সেকশন এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্টই হচ্ছিল বস্তুর আয়তন। তো এই সমীকরণটিকে আমরা এইভাবে লিখতে পারি না যে ফোর্স বাই এরিয়া, এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছিল P, এবং ক্রস সেকশন এরিয়া ইন্টু দৈর্ঘ্য হচ্ছে লিখতে পারি আমরা হচ্ছিল V। তাহলে হচ্ছিল কি W ইজ ইকুয়াল টু হচ্ছিল P ইন্টু V। এই সমীকরণে কোনটারে কি বলে? W হচ্ছিল ওয়ার্ক বা কাজ, ফিজিক্যালি ওয়ার্ক ডান বা কাজ। এই প্রি কি প্রেশার, এই ভি কি ভি হচ্ছে আয়তন বা ভলিউম। প্রি কি চাপ। বা দেখো আমরা দুই ধরনের কাজের ফর্মুলা শিখলাম। তো শুরুতে আমরা শিখছি হচ্ছিল কোনো একটা কঠিন বস্তু আছে আমাদের কাছে, আর ওই বস্তুর উপরে আমরা F পরিমাণ বল দিছি, এতে করে বস্তু X পরিমাণ সরণ হয়েছে। তাহলে বস্তুর উপর কতটুকু কাজ হয়েছে? শুরুতে বস্তু A অবস্থানে ছিল, এরপরে F পরিমাণ বল দেয়, বস্তু X পরিমাণ সরণ হয়ে বস্তু B অবস্থানে পৌঁছাইছে। যদি A থেকে বস্তু B তে পৌঁছায় তাহলে বস্তুর উপরে কি পরিমাণ কাজ করা হয়েছে? বস্তুর উপরে কাজ করা হয়েছে ওই বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করছি এবং বল প্রয়োগে বস্তুর যতটুকু সরণ হয়েছে, এই বল এবং সরণের গুণফলটাই হচ্ছিল কাজ W। যদি এরকম না হয় একটা গ্যাস বেলুন হইতো, লেটস আমাদের কাছে একটা গ্যাস বেলুন আছে, এই গ্যাস বেলুনের উপরে আমরা কিছু পরিমাণ প্রেশার দিছি, P পরিমাণ প্রেশার দিছি, এতে করে বস্তুর কিছু পরিমাণ আয়তনের চেঞ্জ হয়েছে। তো ভাই এইটা কিভাবে হয়েছে? এর আগে আমরা পদার্থের অবস্থা ও চাপের ক্লাসটা নিয়েছি, তুমি এই স্টল করে একটু নিচে নামলেই আমাদের গ্রুপে দেখতে হবে যে পদার্থের অবস্থা ও চাপের ক্লাসে আমরা এই সব কিছু পড়াইছি যে চাপ কীভাবে আসে, যে P ইজ ইকুয়াল টু হচ্ছিল ফোর্স বাই এরিয়া, ভলিউম ইজ ইকুয়াল টু A ইন্টু L। যদি ভাই তোমার বুঝতে একটু কষ্ট হয়, আমরা দেখব যে এরিয়া, লেটস আমাদের কাছে যদি একটা তার থাকে, এই তারের ক্রস সেকশন এরিয়া A এবং এই তারের ইনিশিয়াল দৈর্ঘ্য যদি L হয়, তাহলে এই তারের ভলিউম আয়তন V ইজ ইকুয়াল টু হচ্ছিল ক্রস সেকশন এরিয়া ইন্টু L। এট দ্য সেম টাইম এই পুরো বেলুনের ক্রস সেকশন এরিয়া হচ্ছিল A এবং এই বেলুনের আয়তন কমছে হচ্ছিল X পরিমাণ। যদি আয়তন X পরিমাণ কমে, তাহলে এই বস্তুর উপরে যে পরিমাণ ফোর্স আমরা দিছি, প্রেশার এবং এই আয়তনের পরিবর্তনটাই হচ্ছিল কৃতকাজ। এই গেল আমাদের প্রথম টপিক, কৃতকাজ শেষ। এরপরে আমরা দেখব হচ্ছিল এই স্প্রিং বল দ্বারা কাজ না, এরপরে আমরা আরও কিছু দেখবো, সেটা হচ্ছে ইনক্লাইন সারফেস বরাবর যদি কোনো বস্তু আমরা উপর দিকে তুলি। ভাই ওভারঅল সবার সব কিছু বোঝা উচিত, যদি আমরা বুঝে থাকি তবে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এইবার দেখবো আমরা হচ্ছিল লেটস আমাদের কাছে একটা সারফেস আছে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ইনক্লাইন অ্যাঙ্গেল। এই একটা সারফেস, এটা হচ্ছে ইনক্লাইন সারফেস। এই ইনক্লাইন সারফেসের অ্যাঙ্গেল যদি ইনক্লাইন অ্যাঙ্গেলে যদি থিটা হয়, তো এই বস্তুর উপর, এই সারফেসের উপরে যদি আমরা একটা বস্তু রাখি, এই বস্তুর ভর যদি হচ্ছে M হয়, তাহলে ডেফিনেটলি এই বস্তু এই সারফেসের উপরে mg এর সমপরিমাণ বল নিচের দিকে কাজ করবে। তো এই mg কে আমরা কি দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি না? mg এর নিচে ভিতরের দিকে যে অংশ আসবে, এই দিকের বরাবর অংশ হবে হচ্ছিল যে দিকের সাথে কোণ, এই ইনক্লাইন সারফেসের এই ইনক্লাইন অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে খুব সুন্দরভাবে প্রমাণ করা যায় যে এই কোণটাও থিটা হবে, এই কোণটাও থিটা। তো এই কোণটা থিটা হয়, যে যার সাথে কোণ তার সাথে নেব আমরা হচ্ছিল কস। তাহলে এই দিকের অংশ হচ্ছিল কত? mg কস থিটা। এবং এই সারফেস বরাবর এই নিচের দিকের অংশ আসবে কত? এই দিকের অংশ হবে হচ্ছিল mg সাইন থিটা। যে দিকের সাথে কোণ না সেই দিকের সাথে সাইন থিটা। এই দিকের সাথে হচ্ছিল mg কস থিটা, এই দিকের সাথে হচ্ছিল mg সাইন থিটা। আর অভিলম্বিক প্রতিক্রিয়া সবসময় একদম 90 ডিগ্রি বরাবর কাজ করে। এই জায়গায় অভিলম্বিক প্রতিক্রিয়া আর কিন্তু একদম 90 ডিগ্রি বরাবর উপরের দিকে, আর এর ঘর্ষণ বল F কে একদম এই দিকে বিপরীত দিকে। তাহলে এই বস্তুটা যদি এই দিকে গড়ায় পড়তে চায়, তাহলে সে কত ত্বরণে এই
নিচের দিকে গড়ায় আসবে, নিচের দিকে গড়ায় এই অবস্থানে আসবে, সেই ত্বরণটা আমরা বের করব। তো এই বস্তুর উপরে মোট কি পরিমাণ বল অ্যাপ্লাই করা হয়েছে, বল দেখো, এই বস্তুর উপরে মোট বল mg sin থিটা মাইনাস ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে fk সামেশন অফ f। আমরা বের করবো এই বস্তুর ত্বরণ, কত ত্বরণে এই বস্তু নিচের দিকে গড়ায় পড়বে। f ইকুয়াল টু আমরা লিখতে পারি ma ইকুয়াল টু হচ্ছিল mg sin থিটা, mg sin থিটা মাইনাস হচ্ছিল fk হচ্ছিল ঘর্ষণ বল। এইবার আমরা দরকার হচ্ছিল আমাদের a ইকুয়াল টু হচ্ছিল mg sin থিটা মাইনাস fk ডিভাইডেড বাই m। এই সমীকরণে কোনটারে কি বলে, এ হচ্ছিল ত্বরণ বা অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন বা ত্বরণ। এই fk কি ঘর্ষণ বল, ঘর্ষণ বল। আর কি জানতে লাগবে, m হচ্ছিল বস্তুর ভর বা ম্যাস, m ফর ম্যাস, ম্যাস অথবা ভর। আর কি জানতে লাগবে, জি কি, জি হচ্ছিল গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা মহাকর্ষীয় ও অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। তো এই সমীকরণে যদি আমরা এই বস্তুর ত্বরণ বের করতে চাই, লাগবে হচ্ছিল সাইন থিটা। সাইন থিটা, এই সাইন থিটা আমরা কিভাবে বের করব, দেখো ভাই, এই যে ত্রিভুজটা আমরা পাইছি, এই ত্রিভুজের এই তোমার যে কোশ্চেন কর্তা, এই কোশ্চেন কর্তা তোমাকে এই অতিভুজ দিয়ে রাখবেন। অতিভুজ যদি এ হয়, এখানে কিন্তু থিটা দিয়ে রাখছে, এই কোণের ইনক্লাইন অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে, তাহলে আমাদের দরকার হবে হচ্ছিল এই এইচ বের করা, এইচ সাইন থিটা বের করা, তাই তো। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অত্রিভুজ, লম্ব এইচ, অতিভুজ হচ্ছিল এইচ বাই এ। যে কোনো সময় যদি তোমার এইচ দরকার হয় এই জায়গায় থেকে, তারা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছিল আমরা পাবো যে সাইন ইন্টু এ, সাইন থিটা ইন্টু হচ্ছিল এ, সাইন থিটা এ, অথবা এ সাইন থিটা, এরকম লিখতে পারি আমরা, এ সাইন থিটা অথবা সাইন থিটা ইন্টু এ, যে কোনোভাবে লিখলেই চলছে। তো এই যে সমীকরণগুলো আমরা খুব সুন্দরভাবে এগুলো সলভ করব, এবং এর পরবর্তীতে আমরা সব কিছু দেখবো এগুলো কিভাবে কাজ করে। তো আমাদের কাছে একটা ইনক্লাইন সারফেস আছে, এই সারফেসের উপরে একটা বস্তু আছে যার ভর হচ্ছিল m। এই বস্তুর উপরে যদি আমরা উপর থেকে ছেড়ে দেই, তাহলে এই বস্তুটা এ ত্বরণের নিচের দিকে গড়ায় আসবে। তো এই ত্বরণটা যদি আমরা বের করতে চাই, তাহলে এই বস্তু ডেফিনেটলি এই সারফেসের উপরে একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে mg এর সমপরিমাণ বল, একদম 90 ডিগ্রি বরাবর কাজ করবে নিচের দিকে। mg নিচের দিকে কাজ করবে, mg কে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করি, লেটস সে আমাদের কাছে একটা ভেক্টর আছে যে আর ভেক্টর, এই ভেক্টরকে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করি, এই দিকের একটা অংশ থাকবে এবং আর এই দিকের একটা অংশ থাকবে। তো এই অংশটা যদি, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই দিকের আর এই দিকের অংশ হচ্ছিল এক্স অ্যাক্সিস বরাবর অংশ হচ্ছিল আর কস থিটা, এবং এই উপরের দিকের অংশ হচ্ছিল আর সাইন থিটা। যদি এই কোণটা থিটা হইতো, এই কোণটা থিটা হইতো, এটা থিটা 1, এটা থিটা 2, যদি এই কোণটা থিটা হইতো, তাহলে এই দিকের অংশ হইতে হচ্ছিল আর কস থিটা, আর কস থিটা, এবং নিচের দিকের অংশ হইতে হচ্ছিল আর সাইন থিটা, থিটা 2। তো ডেফিনেটলি যে দিকের সাথে হবে হচ্ছিল কোণ, সেই দিকের সাথে হবে হচ্ছিল কস, আর যে দিকের সাথে কোণ না, সেই দিকের সাথে সাইন। তো এইভাবে একটা ভেক্টরকে উপাংশে ভাগ করতে হয়। তো এই জায়গায় যে একটা বল একটা ভেক্টর, এই বল একদম নিচের দিক বরাবর কাজ করছে, এইটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করছি। এর নিচে ভিতরের দিকের অংশ থাকে, ভিতরের দিকের যে অংশ, এই কোণটা যদি থিটা হয়, জিওমেট্রিক্যালি ভাবে খুব সুন্দরভাবে প্রমাণ করা যায়, তাহলে এই কোণটাও থিটা হবে।
তো এই কোণটা যদি থিটা হয়, যে দিকের সাথে কোণ সেই দিকের সাথে কস, এম দি কস থিটা, আর এই দিকের অংশ হচ্ছে এম দি সাইন থিটা, এবং এই বস্তুর ঘর্ষণ বল কাজ করবে সোজাসুজি বিপরীত দিকে এফ কে, এবং এর অভিলম্বিক প্রতিক্রিয়া কাজ করবে একদম উপরের দিকে 90 ডিগ্রি বরাবর আর। তাহলে এই বস্তুর উপরে মোট কতটুকু বল কাজ করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা মাইনাস হচ্ছে এফ কে ঘর্ষণ বল। এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এম এ, দরকার হচ্ছিল আমাদের এ ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। এই সমীকরণে কোনটারে কি বলে, এ হচ্ছিল ত্বরণ বা অ্যাক্সেলারেশন, এফ কে হচ্ছিল ঘর্ষণ বল, এম হচ্ছিল ম্যাস ফর ভর, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ত্বরণ। তো ওভারঅল ভাইয়া সবার সবকিছু বোঝা উচিত। তো যদি আমরা সবাই সবকিছু বুঝে থাকি তবে আমরা এরপরে দেখবো হচ্ছিল এই স্প্রিং বল দ্বারা কাজ।